প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আশিয়ান সিটি নিবেদিত দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট নিয়ে আজ আমরা হাজির হয়েছি দেশের দক্ষিণের অন্যতম সমৃদ্ধময় এবং সম্ভাবনাময় জেলা বরগুনার আমতলীতে। আজ আমরা আলোচনা করব প্রার্থীদের সাথে, প্রশ্ন করবেন সাধারণ এখানকার ভোটাররা, জানাবেন তাদের ভাবনার কথা। আজ আমাদের সাথে এখানে সম্মানিত অতিথি হয়ে যারা উপস্থিত হয়েছেন, শুরুতেই আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক ডান পাশে রয়েছেন বরগুনা 1 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা। জনাব নজরুল ইসলাম মোল্লা, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। একই সঙ্গে তিনি বরগুনা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ঠিক তার পাশেই রয়েছেন বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিবুল্লাহ, একই সঙ্গে তিনি জামায়াত মনোনীত বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী। ঠিক আমার বাঁ পাশে একজন প্রার্থী উপস্থিত থাকার কথা রয়েছে, তিনি এখনো এসে পৌঁছাননি। তিনি বরগুনা 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ। তিনি পথিমধ্যে রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ঠিক তার পাশে রয়েছেন জনাব আবু জিহাদ, সাধারণ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক। তিনি আজকে এই আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এখানকার সমস্যার সম্ভাবনা নিয়ে তিনি আমাদের সাথে কথা বলবেন। একই সঙ্গে রয়েছেন এখানকার সম্মানিত ভোটাররা, যারা আজকে তাদের প্রার্থীদের প্রশ্ন করবেন, দাঁড় করাবেন জবাবদিহিতার কাঠগড়ায়। তো আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিতে চাই এই বরগুনা জেলার সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের তৈরি করা একটি প্রতিবেদন। পায়রা আর বিষখালীর জলতরঙ্গে ঘেরা বরগুনা যেন প্রকৃতির এক শান্ত আঁচল। পর্যটনের অপার সম্ভাবনা আর রূপালী ইলিশের ঐশ্বর্য নিয়ে এই জেলা সমৃদ্ধির স্বপ্ন দেখালেও অবহেলা আর সঠিক পরিকল্পনার অভাবে থমকে আছে অগ্রযাত্রা। টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। সমুদ্র উপকূলীয় পাথরঘাটা আর তালতলির মৎস্য অবতরণ কেন্দ্রগুলো ঘিরে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব আয় করলেও স্থানীয়দের ভাগ্যের পরিবর্তন হচ্ছে সামান্যই। প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক হিমাগার ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে মৎস্যজীবীদের হাড় ভাঙা খাটুনির সুফল চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আমরা একটা পণ্য উৎপাদন করে খুব বেশি দাম পাচ্ছি না, তার থেকে বহুগুণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। সরকার এখান থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব খাতে টাকা এখান থেকে নেয়, ব্যাপক পরিমাণ রাজস্ব খাত নেয়, কিন্তু সে তুলনায় আমরা কোনো উন্নয়ন পাই না। প্রতি বছর কম বেশি সাগরে যারা মাছ শিকারে যায় তারা কিন্তু ঘূর্ণিঝড়ে তুফানে কিন্তু জেলেরা নিখোঁজ হয়। সেই নিখোঁজের পরিবারে কিন্তু তেমন কোনো সহায়তা পাচ্ছে না। যদি এই শ্রমিকদের বিজেপির সাথে যদি টাকা না দেয়, তাহলে এই শ্রমিকেরা অবৈধ কাজ করতে যাবে, টাকা দিলে আর করবে না। সব ভেঙে গেছে, কিছু নাই। আমাকে বাড়ির কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তাহলে আমাকে যদি সরকার যদি আমাকে দিকে একটু ভূক্ষেপ না করে, তাহলে আমাকে এদিকে টিকে থাকার মতন কোনো জায়গা নেই। বরগুনায় রয়েছে পর্যটনের অপার হাতছানি, অথচ সঠিক পরিকল্পনা আর বিনিয়োগের অভাবে অঙ্কুরেই মুখ থুবড়ে পড়ছে এই খাত। অনেক আগে থেকে অনেক মানুষজন আসতো, কিন্তু ইদানিংকার এই ভাঙনে এটা অলরেডি বিলীন হয়ে গেছে। অনেক মানুষ আসতো আমাদের মতন, আমরা এখন আইসা ভোগান্তিতে পড়ছি। প্রকৃতি ভিত্তিক এইসব পর্যটন কেন্দ্রগুলোকে যদি গতিশীল করা যায় এবং উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে বরগুনার অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমন এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে পড়া বরগুনার উন্নয়নে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দল ভালো মনে করেছে, আমাকে দিয়েছে, অন্য কাউকে দিলেও আমি তার জন্য কাজ করতাম। তা আমরা সম্মিলিতভাবেই এই আসনটা এবার আনার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ জাতীয়তাবাদী পরিবারের। আমরা এইটা যদি আমরা দিতে পারি, এই স্বাধীনতার 54 বছর পরে আমরা আলাদা কিছু দাবিও করতে পারবো বরগুনার জন্য। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে এখানে একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, তারপরে চিকিৎসার ব্যাপারে তারা অনেক বঞ্চিত অবস্থায় রয়েছে, এই জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা করব। এই 1 আসনের জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে, আমরা ইনশাল্লাহ এমন একটা সুন্দর বরগুনা উপহার দেব। আশা করি ইনশাল্লাহ সারা বাংলাদেশের কাছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। 6টি উপজেলা, 4টি পৌরসভা ও 42টি ইউনিয়ন নিয়ে গঠিত বরগুনার 2টি সংসদীয় আসনে মোট ভোটার 8,57,203 জন। মৎস্য থেকে শুরু করে কৃষি, পর্যটন সব ক্ষেত্রেই রয়েছে এই জনপদের অপার সম্ভাবনার হাতছানি। কেবল তার জন্য প্রয়োজন
সদিচ্ছা আর পরিকল্পিত উদ্যোগ। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন এই জনপদের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে তারা কতটুকু ভূমিকা রাখতে পারেন। বরগুনা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি। আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানকার মানুষ তাদের সমস্যার সম্ভাবনার কথা বলছিলেন। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে আলোচনা করার আগে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে এইমাত্র এসে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ। মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। একই সঙ্গে তিনি এই এলাকায় কেওড়া বুনিয়ার পীর সাহেব হিসেবেও পরিচিত। তো প্রিয় দর্শক, এই আলোচনায় দর্শকরা প্রশ্ন করবে, অর্থাৎ সাধারণ ভোটাররা কথা বলবেন, তারা তাদের সমস্যার কথা জানাবেন, একই সঙ্গে তারা প্রশ্ন ছুড়ে দিবেন তাদের এই প্রার্থীদের কাছে। তো তাদের কাছে যাব, তার আগে যেহেতু নির্বাচন নিয়ে আমাদের এই আয়োজন, আজকে বরগুনা নির্বাচনের পরিবেশ কেমন সে বিষয় নিয়ে আমরা একটু প্রার্থীদের কাছ থেকে শুনতে চাই। কোনো অভিযোগ তাদের রয়েছে কিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে, একই সঙ্গে আচরণবিধি কেমন প্রতিপালন হচ্ছে এই বরগুনায়, সে বিষয়গুলি নিয়ে একটু আমরা প্রার্থীদের কাছে যাব। শুরুতে যেতে চাই যিনি বরগুনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন। সহযোদ্ধা দুজন এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং দেশবাসী সকলকে সালাম দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান, আমরা সহ অবস্থান আছি। এখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো প্রভাব বা কোনো ইয়ে নাই। আমরা সমানভাবেই আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং প্রশাসনের তরফ থেকেও আমরা যথেষ্ট আন্তরিকতা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি এবং বিশেষ করে এখন তো আচরণবিধির একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা রয়েছি, যেহেতু 22 তারিখে আমাদের প্রতীক বন্টন হবে, এরপরে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচারণা শুরু হবে। তো যার কারণে আমরা প্রচার মাধ্যমগুলি আমাদের ওইভাবে সক্রিয় নাই, শুধুমাত্র আমরা প্রার্থীরা আমাদের ভোটারদের কাছে আমরা দেওয়ার জন্য যাচ্ছি আর কি, করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বিএনপি মনোনীত প্রার্থী, তার কাছ থেকে তিনি বলছিলেন এখানকার ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, তবে তারা ভোটারদের বিভিন্ন কৌশলে মন জয়ের চেষ্টা করছেন। আমরা একটু যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মাওলানা মুহিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, নির্বাচনী পরিবেশ কেমন, আচরণ বিধি নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে মূলত আজকের 3 দলের 3 জন প্রার্থী রয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সর্বস্তরের বরগুনা 1 আসনের ভাই এবং বোনদেরকে। মূলত নির্বাচনের পরিবেশ বরগুনায় আলহামদুলিল্লাহ সুষ্ঠু এবং সুন্দরই রয়েছে। তো যদিও কোনো ক্ষেত্রে শোনা যায় যে নির্বাচন আচরণবিধি কোনো প্রার্থীর পক্ষ থেকে কিছুটা লঙ্ঘিত হচ্ছে, তো সেটা আমাদের মূলত প্রার্থীদের মধ্যে কোনো ডিস্টার্ব করছে না। আমরা মূলত সকলেই অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সহ অবস্থানে আছি এবং বন্ধুত্ব পরিবেশেই আমরা এখানে নির্বাচনের কৌশলগত মূলত আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। যদিও সরকারিভাবে আমাদের ওই রকমের কোনো প্রচারণার এখনো শিডিউল এখনো হয় নাই, আগামী 22 তারিখ থেকে শুরু হবে। আমরা কৌশলগতভাবে বিভিন্ন পর্যায়ে আমরা ভোটারদের কাছে আমরা চাচ্ছি। আপনাকে আমরা শুনছিলাম, তিনিও কিন্তু একই কথা বলছেন যে নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে এবং আমরা চাই আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সে পর্যন্ত এই বরগুনার জনপদ শান্ত থাকবে, মানুষ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন। আমি একটু যেতে চাই, আমার বাপাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ। মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ, আপনার কাছে জানতে চাই বরগুনা নির্বাচনী পরিবেশ কেমন, আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আলোচনার প্রারম্ভে আমি অভিনন্দন জ্ঞাপন করছি দেশ টিভি রেদে সুন্দর একটা চমৎকার আয়োজন করার জন্য। আমার পাশে আমরা যেহেতু জায়গায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমরা মাঠে ময়দানে আছি, কিন্তু আমাদের আচরণবিধি যেহেতু আগামী 22 তারিখের আগে ওপেনিং ও ধরনের কোনো প্রচারণা নেই, আমরা আপাতত ভোটারদের কাছে সৌজন্য সাক্ষাৎ এবং দেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই বরগুনা 1 আসনে এ ধরনের কোনো
আচরণবিধি লঙ্ঘন বা অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আশা করি আমরা যদি মনোপ্রাণ দিয়া আমরা কাজ করি তাহলে সামনেও হয়তোবা এ ধরনের কোনো অকারেন্স বর্ণতে ঘটবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। তিনজন প্রার্থী কিন্তু তারা দাবি করছেন এবং বলছেন যে তাদের খুবই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত বরগুনায় বিরাজমান এবং একই সঙ্গে তারা প্রত্যাশা করছেন নির্বাচনের আগে এমন কোনো অপ্রীতিকর ঘটনা হবে বলে তারা আসলে আশঙ্কা করছেন না। খুবই ভালো খবর এটি আসলে আমাদের দেশের জন্য। একটু আমরা যেতে চাই, এখানে একজন বিশিষ্টজন রয়েছেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক জনাব আবু জিহাদ। জনাব আবু জিহাদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন বরগুনায় আসলে কাজ করছেন, মানুষের অধিকারের জন্য কাজ করছেন, তো সামনে যেহেতু নির্বাচন, আপনার চোখে নির্বাচনী পরিবেশটা কেমন, যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে যে নির্বাচনী নাগরিক সংলাপ আয়োজন করার জন্য। আমাদের এই দক্ষিণ অঞ্চলের সর্বশেষ জেলা বরগুনা জনপদের আমাদের এই বরগুনা জেলা একটি শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত। এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায় সকল সমান অধিকার নিয়ে তারা বসবাস করে থাকেন এবং এখানে নির্বাচনী পরিবেশ যথেষ্ট সুন্দর আছে এবং সবাই সহমর্মিতার সাথে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। দেখছেন কিনা যে সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হতে পারে, এরকম কোনো মুখোমুখি অবস্থান আছে নাকি সৌহার্দ্যপূর্ণ? আমতলীতে সেরকম এখন পর্যন্ত, বরগুনা এক আসনে সেরকম আপনার এখন পর্যন্ত সেরকমের শঙ্কা বা সমস্যা হবার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বরগুনা নির্বাচনী পরিবেশ নিয়ে। যেহেতু আজকের আয়োজন আসলে মূলত ভোটারদের নিয়ে, ভোটাররা তাদের ভাবনা এবং প্রতিশ্রুতির কথা জানাবেন, আমরা আসলে সরাসরি এখন চলে যেতে চাই ভোটারদের কাছে। সম্মানিত বরগুনাবাসী, আপনাদেরকে স্বাগত দেশ টেলিভিশনের এই আয়োজনে। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের এই জনপদে আসলে আপনাদের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য। তো আপনাদের তিনজন প্রার্থী এখানে উপস্থিত রয়েছেন, তো আমরা সরাসরি আপনারা চাইলে তাদের কাছে প্রশ্ন করতে পারেন, একই সঙ্গে বরগুনা নিয়ে আপনাদের কোনো ভাবনা থাকলে সেটিও জানাতে পারেন। কিন্তু আমাদের যেহেতু সময় সীমাবদ্ধতা আছে, আমরা সবাই 30 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবো শেষ করার জন্য। আমি শুরুতে যেতে চাই আপনার কাছে, আসলে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো ভাবনা থাকলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত যে তিনজন অতিথি যারা প্রার্থী হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের এই আসনে আমি কোনো আশঙ্কা দেখছি না, নির্বাচনী না হওয়ার বা গোলজ হওয়ার কোনো আশঙ্কা দেখছি না। শান্তি শৃঙ্খলাভাবে এখানে যারা প্রার্থী আছেন এবং যারা সমর্থক আছেন তারা সবাই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আমি আশা করি সুন্দরভাবে এই নির্বাচনী বৈতরণে আমরা পার হতে পারবো। এই বরগুনার উন্নয়ন সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। নিশ্চয়ই, বরগুনার তো অনেক উন্নয়নের জায়গা অনেক খালি আছে এখনো। বরগুনা নদী বেষ্টিত, তারপর বন্যা কবলিত একটি এরিয়া। আমি আশা করি এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং যে বন্যার প্রভাব থেকে মুক্ত হতে পারে সেই রকম আমাদের যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন আশা করি তারা এদিকে বিশেষ নজর দিবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারা মন্তব্য করছিলেন যে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যাতে বরগুনার উন্নয়নে কাজ করেন, শুধু প্রতিশ্রুতি আর মানুষকে আশ্বাস নয়, বাস্তবেই তারা কাজ করবেন। আমি একটু যেতে চাই, এখানে একজন সম্মানিত শিক্ষক রয়েছেন, আসলে তার মন্তব্য জানতে চাই এই বরগুনা নিয়ে, এবং তিনি যদি কোনো প্রশ্ন করতে চান প্রার্থীদের কাছে সরাসরি তিনি প্রশ্নটিও করতে পারেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী এবং প্রার্থী বৃন্দ, এখানে যে রাজনৈতিক পরিবেশ তো এখন পর্যন্ত ভালো দেখি, সুন্দরই দেখা যায়। আর আমরা কামনা করি যে ভবিষ্যতে যে এমনিভাবে সৌহার্দ্যমূলকভাবে সুন্দরভাবে ইলেকশনটা নির্বাচিত সবাই হইতে পারে এবং একে অপরের বিরুদ্ধে যাতে মানে কটাক্ষ করে কেউ যাতে কিছু না বলে। ইলেকশন কিন্তু 22 তারিখ থেকে ক্যাম্পিং শুরু হইবে, তখনই দেখা যায় মিছিল মিটিংয়ে দাওয়া পাল্টা দেওয়া নানান ধরনের একটা অরাজকতা দেখা যায়। এমনি ধরনের সুন্দরভাবে আমরা চলতে পারি বরগুনা সবাই এই ইলেকশনে, তো ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। জনগণ যাকে চাইবে তিনি নির্বাচিত হইবে, এটাই মূল কথা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসলে প্রার্থীরাও যেমনটা বলছিলেন যে এখানকার নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে, সাধারণ ভোটাররাও কিন্তু একই কথা বলছে। তবে তারা একটি আশঙ্কার কথা বলছেন, যেহেতু 22 তারিখের পরে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তখনই আসলে মূল খেলাটা জমে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো সেই সময় যাতে বরগুনা শান্ত থাকে, সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই দাবি কিন্তু তিনি প্রশ্ন তুলেছে, সেই দাবিও তিনি করেছেন। আমি একটু যেতে চাই একজন নারী ভোটারের কাছে। এখানে আমরা দেখছি যে নারী রয়েছে,
করেছেন। আপনার কাছে জানতে চাই, যদি একটু আপনি কষ্ট করে দাঁড়ান, যে বরগুনা আসলে নারীরা পিছিয়ে রয়েছে, আমরা শুনতে পেরেছি কর্মসংস্থানের অভাব রয়েছে। তো আপনার চোখে আসলে বরগুনার কি মানে কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, বা কোনো প্রশ্ন থাকলে প্রার্থীদের করতে পারেন। থ্যাংক ইউ। শুভ অপরাহ্ন, উপস্থিত সকলকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা তো চলছে। আমার একটা কোশ্চেন হচ্ছে যে নারী ভোটারদের নিরাপত্তার বিষয়ে, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নারী ভোটারদের নিরাপত্তার বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কি না, এবং আমাদের যে ভৌগোলিকগতভাবেই আমরা দক্ষিণাঞ্চল বন্যা কবলিত, আমাদের দুর্যোগপ্রবণ এলাকা, এই ব্যাপারে আপনাদের কোনো ওরকম পদক্ষেপ আছে কি না, এটা আমি প্রার্থীদের কাছে, মানে 3 জন যে প্রার্থী আছে তাদের কাছে আমার এটা কোশ্চেন এবং জানার আছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি জানতে চেয়েছিলেন নারীরা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা, তাদের সেই নিরাপত্তার ব্যবস্থা প্রার্থী কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে কিনা, সেই প্রশ্ন একই সঙ্গে যেমন তিনি ছুড়েছেন, একই সঙ্গে বলেছেন যে যেহেতু ভৌগোলিকভাবেই বরগুনা জেলাটি দুর্যোগ কবলিত, দুর্যোগপূর্ণ একটি এলাকা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি প্রথমেই কিন্তু এই বরগুনাবাসীকে আক্রান্ত করে এবং তারা অনেকেই আসলে ঘর বাড়ি ভিটে মাটি হারান। তো সেগুলোর স্থায়ী সমাধানে প্রার্থীরা কি পদক্ষেপ নেবেন, সেই প্রশ্ন কিন্তু এখানকার সাধারণ ভোটাররা করছেন। তো প্রার্থীদের এসব প্রশ্নের উত্তর আমরা জানবো। তো জানার আগে আমাদের আজকের আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আমরা আবার জানাবো আপনাদেরকে আজকে এই সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিব সম্মানিত অতিথিদের কাছ থেকে। সময় হলো বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির আগে আমরা এখানকার সাধারণ মানুষের ভাবনার কথা জানছিলাম, একই সঙ্গে তারা বেশ কিছু প্রশ্ন করেছেন এখানে যেই প্রার্থীরা রয়েছেন তাদের কাছে। তো সেই সাধারণ মানুষের প্রশ্নের সাথে এখানে যারা প্রার্থী রয়েছেন আমাদেরও কিছু প্রশ্ন রয়েছে। আমরা একটু সরাসরি প্রথমেই যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওলিউল্লাহ। মাওলানা ওলিউল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষ ভোটার যারা রয়েছেন তারা কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনাদের কাছে। একই সঙ্গে আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে পায়রাও বিষখালী নদীর উপর একটি সেতুর দাবি কিন্তু এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, এখনো সেটি পূরণ হয়নি। নদী ভাঙ্গন বড় একটি সমস্যা এখানকার, একই সঙ্গে টেকসই বেড়িবাঁধেরও সমস্যা রয়েছে, স্বাস্থ্যসেবা নিয়েও মানুষের প্রশ্ন রয়েছে অসংখ্য মানুষের। এছাড়া এখানে কৃষি ও মৎস্য খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সার্বিকভাবে আপনারা নির্বাচিত হলে আসলে এই সমস্যাগুলো সমাধানে কি করবেন, যদি আপনাদের মূল পয়েন্টগুলো আসলে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন 12ই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে আসলে দীর্ঘদিন পরে একটা ভোটের আমেজ বইতেছে। তো আমাদের বরগুনা 1 আসনের সাধারণ জনগণের যে দুর্ভোগ, আসলে আপনি আপনার প্রশ্নের দ্বারাই সেই দুর্ভোগের একটা চিত্র আপনি আলহামদুলিল্লাহ আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। যে 1 নম্বরে আমাদের বরগুনা 1 আসন, বরগুনা সদর, আমতলী এবং তালতলী। আমাদের বরগুনা এবং আমতলীর মাঝখান যে একটা নদী, আসলে নদীটার কারণে অনেক দূরত্ব হয়। আমতলী এবং তালতলীর জনগণ সাধারণত আমাদের বরগুনাতে মুভ করতে চায় না, তারা সাধারণত পটুয়াখালী এবং বরিশালে মুভ করে, কারণ এদিকে তাদের যেতে কোনো অতিরিক্ত সময় ক্ষেপণ হয় না। সেক্ষেত্রে সেটি আমরা জানি, আপনাদের ভাবনাটা জানতে চাই, আপনারা নির্বাচিত হলে কি করবেন, আসলে এই সেতু নির্মাণে স্পেসিফিক আপনাদের কি টার্গেট থাকবে? এই জায়গায় ব্রিজ, আমাদের এটা তো একটা উল্লেখযোগ্য ব্রিজ, এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, এটা আপ্রাণ চেষ্টা করব যে এটা যেন একটা ব্রিজ হয়। পাশাপাশি আমাদের বরগুনার খাস করে বরগুনা সদর এবং তালতলী চতুর্দিকে নদী বললেই চলে, এ জায়গায় মানুষ বিভিন্ন বন্যায় কবলিত হয়। সেক্ষেত্রে টেকসই বেড়িবাঁধ এবং ভাঙ্গল রোধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব এবং সুন্দর বরগুনাকে গঠন করতে, এক কথায় জনগণের যা প্রাপ্য আমরা সেটাই চেষ্টা করব। কারণ একজন জনপ্রতিনিধি তো জনগণের জন্যই, জনগণ যা চায় ইনশাল্লাহ আমরা সেটাই চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম তারা বলছেন যে আসলে নির্বাচিত হলে বরগুনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তারা আপ্রাণ চেষ্টা করবেন। তো আসলে ভোটাররাই
হিসেব করবেন, ভোটাররাই বিচার করবেন তাদের এই প্রশ্নের জবাবে তারা কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন। ঠিক আমার ডান পাশে রয়েছেন বিএনপি মনোনীত যিনি প্রার্থী বরগুনা 1 আসনে, আমরা একটু তার কাছে যেতে চাই, তার কাছে জানতে চাই এই বরগুনার যে সমস্যাগুলোর কথা তিনি শুনলেন সেই সমস্যার সমাধানে অতীত আসলে বিএনপি অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, অনেক প্রতিশ্রুতি বরগুনাবাসীকে দেওয়া হয়েছে, কেন পূরণ হলো না, ভবিষ্যতে কেন আসলে সাধারণ মানুষ তাদের উপর আবারও ভরসা রাখবে, সেই প্রশ্ন আসলে আমরা ছুড়ে দিতে চাই বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। জি, আসলে এখানে আমাদের আসন ছিল 3টা, তাই 3টা থেকে এখন 2টা করা হয়েছে। তা 3টা যখন ছিল তখন এই আমতলী তালতলী এটা বরগুনা 3 আসন। এইখানে 2001 সালে আমাদের দলের মনোনীত প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছিলেন এবং তখন মতিউর রহমান তালুকদার সাহেব এই এলাকায় আমতলী তালতলী অবহেলিত জনপদে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অনেক অবদান রেখেছে। এই যে ঈদগাহ মাঠ দেখেন, এই পৌরসভা দেখেন, এগুলি তৎকালীন সময় বিএনপির এগুলি অবদান। কিন্তু এই যে 6 সালের পর থেকে আসলে আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখি না। যেমন এই এলাকায় আমি তালতলিতে গেছি, নিশানবাড়ি ইউনিয়নে, আপনার তেঁতুলবাড়ি এলাকায় আমার মনে হয় যেভাবে ভাঙতেছে, যদি 5 বছর ভাঙে একটা ইউনিয়নই দেওয়া শেষ হয়ে যাবে, একটা ইউনিয়ন থাকবে না। পর আপনারা যদি আবার সুযোগ পান তাহলে আসলেই কি করবেন মানুষের জন্য? ইনশাআল্লাহ বিএনপি একটা উন্নয়নের দল এবং সম অধিকার, সম ধর্মের মানুষ যাতে যার যার ধর্ম পালন করতে পারে। বিএনপি ইতিপূর্বে যতবার ক্ষমতায় ছিল আমরা প্রমাণ দিয়েছি কাজের মাধ্যমে এবং আমি ইনশাল্লাহ বিশ্বাস করি এবার যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয়, বরগুনার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, অবশ্যই বরগুনা আমতলী তালতলীর উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ অবদান রাখবো। এবং আমাদের এই যে ব্রিজ এখানে আছে একটা, এই যে আপনার পুরাঘাটা আমতলী এবং আমাদের পাথরঘাটার আপনার ওই যে আমাদের বড়ইতলা বানসুটকি, যে এই 2টা জায়গায় এটা যদি 2টা ব্রিজ করা যায় তাহলে এখানে আমাদের পায়রা পোর্ট হয়েছে, আমরা খুলনা পোর্টের সাথে আমাদের এখানে একটা যোগাযোগ সৃষ্টি হয়, অথচ এটা কিন্তু কোনো সরকার এটা নিয়ে এর আগে উদ্যোগ গ্রহণ করে নাই। এবং দীর্ঘ 35 বছর পরে আজকে বরগুনাতে বিএনপির মনোনয়ন দিয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ তারেক রহমানের হাত ধরেই এই বরগুনা, এই অবহেলিত বরগুনার এই অবহেলিত জনপদের আমরা ব্যাপক উন্নয়ন সাধিত করার আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মাওলানা মুহিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই, একজন নারী ভোটার প্রশ্ন করছিলেন যে নারীদের ভোট কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে তাদের উদ্বেগ রয়েছে, আশঙ্কা রয়েছে, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, সেই প্রশ্নের কি উত্তর দিবেন? একই সঙ্গে বরগুনার জনপদের দীর্ঘদিনের যে বিভিন্ন সমস্যার কথা আপনারা শুনছিলেন সেগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য আপনারা ক্ষমতায় গেলে কি করবেন, যদি সুনির্দিষ্টভাবে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। মূলত আমার এক নারী বোন তার ভোট অধিকার প্রয়োগের জন্য তিনি আশঙ্কা প্রকাশ করছেন। মূলত পুরুষের যেমন ভোট অধিকার রয়েছে, নারীদেরও তেমনি সমানভাবে ভোট অধিকার রয়েছে। তো সেই ভোট অধিকার রক্ষার্থে আমরা পুরুষরা যদি ভোট দিতে পারে, নারীরাও ভোট দিতে পারবে ইনশাল্লাহ। এবং আমি এবং আমার দল বদ্ধপরিকর যে কোনো প্রকারে নারীদেরকে ভোট দিতে, আশঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে যেন কোনো রকমের মানে সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে কোনো শঙ্কার সৃষ্টি না হয়, এই জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব। এবং আমার সাথে 2 প্রার্থী রয়েছেন, আমরা এখানেরই বাসিন্দা, আমার বন্ধুবর বিএনপি জাতীয়তাবাদীর তিনি প্রার্থী, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামী আন্দোলনের প্রার্থী, আমারই সুযোগ্য ছাত্র। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব যে নারীরা যেন নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারে। তবে মূলত যার যার অধিকার তাকে আদায় করে নেওয়ার ক্ষেত্রে তাদের নিজেদেরকেও সচেষ্ট হতে হবে। এবং এরপরও যদি কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে প্রশাসন, সাংবাদিক বন্ধুরা, সুশীল সমাজ সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে আমরা নির্বিঘ্নে যেন আমাদের নারী বোনরা যেন ভোট প্রয়োগ করতে পারে, সেই সাথে সকলেই যেন ভোট প্রয়োগ করতে পারে, এই জন্য আমরা সেই তাদের অধিকারকে আমরা নিশ্চিত করব। এরপরে মূলত আমার ভাই জানতে চেয়েছিলেন আমরা নির্বাচিত হলে কি করব। মূলত দীর্ঘ 54 বছরের ইতিহাসে আমরা দেখতে পাই বরগুনা একটি দুর্যোগপূর্ণ এলাকা থাকা সত্ত্বেও এখানে অনেক সম্ভাবনাময় একটি। আপনাদের সুনির্দিষ্ট পদক্ষেপগুলো যদি একটু বলেন।
হতে পারি। যেই ব্রিজের কথা এখানে বলা হয়েছে কারেন্টি ব্রিজ, জেলা সদর থেকে মূলত এই দুইটা উপজেলা বরগুনা 1 আসনের জন্য এটা একটি বড় নদীর থেকে বিচ্ছিন্ন। আমরা এই ব্রিজটা, কানেক্টিভ ব্রিজটা করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বেকার সমস্যা দূরীকরণ, বিভিন্ন কারখানা সৃষ্টি করা বেকার সমস্যা দূরীকরণের জন্য, তারপরে নারী অধিকার সহ বিভিন্ন প্রকার মানুষের দুস্থ অসহায় বস্তি মানুষের যে যে সমস্যা রয়েছে, যারা খুব অসহায় জীবনযাপন করছে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করব, সকলের সহযোগিতা কেন। তবে সবচেয়ে বড় কথা হলো যে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় উন্নয়নের বাধা। সুতরাং এই দুর্নীতি মুক্ত যদি আমরা করতে পারি তাহলে উন্নয়নের চাকা এমনি তার গতিতে চলবে ইনশাল্লাহ। মাওলানা আমরা আবার আপনার কাছে, মাওলানা মুহিবুল্লাহ, আবারও আপনার কাছে আসবো। তো আসলে দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করছেন। একই সঙ্গে আমরা জানি নির্বাচনের প্রার্থীরা এরকম প্রতিশ্রুতির ফুল ঝুড়ি ফোটান। তবে আসলে আপনারাই বিশ্লেষণ করবেন, বিচার করবেন আপনাদের ব্যালটের মধ্য দিয়ে কে আসলে এই বরগুনা 1 আসনের জন্য আগামী দিনের যোগ্য প্রার্থী। আমরা একটু আবার ভোটারদের কাছে যেতে চাই, তাদের ভাবনা জানতে চাই, তাদের প্রশ্ন নিতে চাই। যেহেতু আসলে ভোটারদের নিয়ে আমাদের এই আয়োজন, তাদের ভাবনাটা আমরা শুনতে চাই। আমি একজন প্রবীণ ভোটার রয়েছেন এখানে, একটু আপনার কাছে জানতে চাই আসলে বরগুনার অনেক সমস্যা আমরা নিজেরাও জেনেছি, যেহেতু আপনারা এখানকার স্থানীয় জনগোষ্ঠী, আপনারা ভালো জানেন আমাদের চেয়ে আসলে বড় কি ধরনের সমস্যাগুলো রয়েছে। প্রশ্ন থাকলে প্রার্থীদের করতে পারেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রার্থীর প্রতি আমাদের, যদি তারা নির্বাচিত হতে পারে, আমাদের আমতলীর এবং তালতলীর যে আসন, অবহেলিত আসন, এই উন্নয়নের স্বার্থে এবং সুষম বন্টন হবে কিনা, আমাদের বিগত সরকারের আমলে যেই সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, বরগুনার মানুষ আমাদের আমতলীতে তেমন উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়নি। আমরা এই আমতলীর মানুষ আমরা সেই সুষম বন্টন পাবো কিনা, এখানে আমাদের জামাতে ইসলামীর প্রার্থী, আমাদের জাতীয় দলের প্রার্থী এবং আমাদের ইসলামী শাসনতন্ত্রের প্রার্থীর এই তাদের নির্বাচিত হলে আমরা এই সুষম বন্টনটা আমরা পাবো কিনা, এটা আমি তাদের কাছে জবাব চাই। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে সারা দেশের জন্যই আসলে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ থাকে, সেই বরাদ্দগুলো সমবন্টন হবে কিনা, অর্থাৎ যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে যাবেন তারা এই বরগুনাবাসীর অধিকার আদায় করতে কতটা সোচ্চার হবেন বা অধিকার নিয়ে আসতে বা নিশ্চিত করতে পারবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু ছুড়েছেন। তা আমি একটু যেতে চাই, আমি এখানে দেখছি যে একজন সনাতন ধর্মাবলম্বী একজন সম্মানিত ভোটার রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই বরগুনার স্বাভাবিক পরিবেশ কেমন, আপনারা নিরাপদে বসবাস করতে পারছেন কিনা, যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রার্থীদের কাছে করতে পারেন। ঈশ্বর সহায় হোক। তো এই চ্যানেলকে আমরা ধন্যবাদ, চ্যানেলদেরকে যে আমাদের এই মতামত প্রকাশ করার মতো সুযোগ দিয়েছে, এজন্য আন্তরিক ধন্যবাদ। আর এই নির্বাচন একটা আনন্দের জিনিস এবং নির্বাচন ছাড়া কোনো মানুষ সভ্যভাবে চলতে পারে না। কাজে একান্ত ভোটের প্রয়োজন। আমাদের দেশে সংসদ সদস্য হোক, আমরা যেন আমাদের সকল চাহিদা বা আমাদের প্রয়োজনটা যেন আমাদের মিটায়। আর আমার ব্যক্তিগত হিসাবে হয়তো আমার বলা ঠিক হয় কিনা জানি না, যে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের আগে আমতলী তালতলী নিয়ে আমরা ছিলাম, এখন আমাদের বরগুনাকে আমাদের ভিতরে আমাদের একটু মনে করি আর কি, আমরা ছোট মনে করতে আছি, যে আমাদের আগের মতনই যদি নির্বাচন পরিবেশটা হতো তাহলে আমাদের ভালো হতো। এই এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমতলী উপজেলায় বসবাস করি, আমাদের বিশাল এক পায়রা নদী। এই পায়রা নদীতে আমাদের কেস বা অনেকেরই অনেক রকমের তো জেলায় কাজ থাকে, সে সমস্ত কাজে আমাদের ঝড় বাতাস, আষাঢ় শ্রাবণ মাস, বন্যা কবলিত মাস, আমাদের অনেক আমরা রিস্ক বা ভয় আমরা বহন করি। যদি আমাদেরকে একটা ব্রিজের যদি করা হয় আমরা। অসংখ্য ধন্যবাদ। আসলে এই ব্রিজ নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম যে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এই বিষখালী পায়রা নদীর উপর একটি সেতু নির্মাণ। যেহেতু জেলার যেই জনগোষ্ঠীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের নিত্যদিনের কাজ সারতে কিন্তু তাদের জেলা সদর যেতে হয় এবং সেখানে যেতে আসলে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই নদীর ফেরি কিংবা খেয়া পারাপার। তারা চাচ্ছেন যারাই নির্বাচিত হয়ে আসবেন এবার আর আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, তাদের এই দাবিটি সবার আগে প্রাধান্য দিয়ে তারা বাস্তবায়ন করবেন। আমরা একটু আরেকজন ভোটারের কাছে যেতে চাই। এখানে উপস্থিত হয়েছেন আপনি, আসলে দীর্ঘদিন আপনারা বরগুনা নিয়ে কাজ করছেন, আপনাদের অবজারভেশন রয়েছে, তো আপনার প্রার্থীরা এখানে রয়েছেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।
আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের আমাদের এই আয়োজন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত প্রার্থী নজরুল ইসলাম। আমাদের আসলে আমরা আমতলী উপজেলার, আমি 5 নং চাওড়া ইউনিয়নের একজন নাগরিক এবং আমি ভোটার। আসলে আমি এই আমতলী যে সদর আসনটি রয়েছে বরগুনার, এটা আসলে ভৌগোলিক অবকাঠামোর দিক থেকে অনেক বড় এবং আমার এই 5 নং চাওড়া ইউনিয়নটি হয়েছে আমতলী পৌরসভার পার্শ্ববর্তী একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নটি অত্যন্ত অবহেলিত জনপদ। আসলে এখানের যে রাস্তাঘাটগুলো রয়েছে এবং আমাদের এই পায়রা নদীর পাড়ে যে একটি পশ্চিম ঘটখালি যে একটি ঠোঁটা রয়েছে, সেখানে আসলেই ওই পায়রা নদীতে ভাঙ্গল কবলিত এলাকা। আসলে আমার এখানে প্রার্থীর কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আমাদের যেই অবহেলিত চাওড়া ইউনিয়নটি একটি পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন থাকা সত্ত্বেও সেখানে মানুষ আসলে উন্নয়ন থেকে বঞ্চিত এবং যে পায়রা নদী ভাঙ্গনের যে অবস্থান সেখানে যদি তারা নির্বাচিত হয় তাহলে আমাদের চাওড়া ইউনিয়নবাসীর জন্য কি করবে? অসংখ্য ধন্যবাদ। একই চাওয়া আসলে বরগুনা শুধু যিনি যে ইউনিয়নটি কথা বলছেন, আর শুধু আসলে এই ইউনিয়ন নয়, পুরো বরগুনাতেই আসলে এই ধরনের সমস্যা রয়েছে। আশা করি প্রার্থীরা তাদের উত্তর দিবেন। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। একজন অ্যাডভোকেট রয়েছেন, আইনজীবী। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে বরগুনার মানুষের আইনগত কি ধরনের সমস্যাগুলো আসলে ভোগান্তিতে মানুষ পড়েন, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রার্থীদের করতে পারেন। খুবই সংক্ষেপে, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব। জি, ধন্যবাদ এই আয়োজন করার জন্য। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এইখানে বরগুনা সদর, আমতলী এবং তালতলী 3টে উপজেলা নিয়ে যে সংসদীয় আসন 1, সেই আসনের ভিতরে মাঝখানে যে নদীটা আছে সেই নদীটা আমাদের বিচারের জন্য খুব একটা বাধা, বিচার প্রার্থী লোকজন কোর্টে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়ানি আদালতটা এখন পর্যন্ত বরগুনা সদরে আছে। তো আমাদের প্রার্থীদের কাছে অনুরোধ থাকবে এবং প্রশ্ন থাকবে যে এই ব্যাপারে তারা কি কাজ করবে এবং করা উচিত। এবং আমার যে প্রশ্ন সেটা হলো, আজকে আমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি বা সবাই প্রশ্ন করার সুযোগ পাচ্ছে, তেমনি করে আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে এই ধরনের প্রশ্ন কিভাবে আপনাদের সংসদ সদস্য হওয়ার পরেও যেন এই পথটা যে খোলা থাকে এবং কিভাবে থাকবে সে ব্যাপারে আপনাদের কি ধরনের পদক্ষেপ আছে? অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা দেখি যে নির্বাচনের আগে প্রার্থীদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু গিয়ে তাদেরকে পাওয়া যায়, কিন্তু যখনই নির্বাচিত হয়ে যান তারপরে একজন প্রার্থীর নাগাল পেতে একজন সাধারণ ভোটারের অনেক ভোগান্তির ইতিহাস কিন্তু আমরা জানি। তাই একজন সম্মানিত ভোটার তিনি প্রশ্ন করেছেন যে আজকে নির্বাচনের আগে যেভাবে মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে, নির্বাচনের পরে এরকম সুযোগ তাদের থাকবে কিনা, এবং সে বিষয় নিয়ে সুনির্দিষ্ট ভাবনা কিন্তু প্রার্থীদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন। আমরা আশা করি প্রার্থীরা উত্তর দিবে, তবে তার আগে আমরা নিয়ে নেব একটি বিজ্ঞাপন বিরতি। সময় হলো বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি দেশের দক্ষিণের অন্যতম সম্ভাবনা এবং সমৃদ্ধময় জেলা বরগুনাতে। তো বিরতিতে যাওয়ার আগে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা তাদের ভাবনার কথা জানাচ্ছিলেন, একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন কিন্তু ছুড়েছেন এখানকার প্রার্থীদের কাছে। আমি একটু এখন যেতে চাই এখানে যারা আজকে আলোচক হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি শুরুতে যেতে চাই বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মোল্লা, আপনার কাছে। আপনি শুনছিলেন বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন আপনার সম্মানিত ভোটাররা। একই সঙ্গে আমি একটি প্রশ্ন উল্লেখ করতে চাই। একজন সম্মানিত আইনজীবী তিনি প্রশ্ন করেছেন যে ভোটের আগে আপনাদের পাওয়া যায়, ভোটের পরে কিভাবে আপনারা জনগণের মুখোমুখি হবেন, জনগণ কিভাবে আপনাদের প্রশ্ন করার সুযোগ পাবে, যদি একটু সংক্ষেপে উত্তর দেন। ধন্যবাদ সকলকে। আমি আসলে একটু শুরু থেকে বলি যে আপনার এখানে একজন নারী ভোটার যে ভোট নিয়ে একটা অনিশ্চয়তার কথা বলেছে, এ ব্যাপারে আমরা সম্মিলিতভাবে কাজ করছি প্রশাসনের সাথে। আমি গতকালকেও কথা বলেছি, নির্বিঘ্নে ভোট দেবে এবং পর্যাপ্ত পরিমাণ এখানে নিরাপত্তা ব্যবস্থা আছে এবং আমরা আমন্ত্রণ জানাবো প্রশাসনের পক্ষ থেকে যেন ভোটারদের যাতায়াতের ব্যবস্থা যদি আমাদের মাধ্যমে করে, আমরা যৌথভাবে করব, আনা এবং নেওয়া, যাতে ভোটার উপস্থিতিটা ভালো হয়, মানুষের ভয়টা কেটে যায়। প্রশাসনের তরফ থেকে আমরা করব, আমরা সেটা বলছি যে প্রশাসন করবে, আমরা তাদের সহায়তা করব। আর নাম্বার 2 হলো আপনার এখানে এই যে বরগুনা, আমি আগেও বলেছি বরগুনা 6টা উপজেলা নিয়ে এই জেলাটা গঠিত, যার 3টে উপজেলাই হয়েছে বঙ্গোপসাগর বেষ্টিত, আর 3টে উপজেলা হইল পায়রা এবং বিষখালীর পারে। অর্থাৎ ওভারঅল 6টা উপজেলাই কিন্তু আমাদের বড় বড় নদীর মধ্যে। এখানে পর্যটনের একটা অপার সম্ভাবনা রয়েছে, যেমন আমাদের তালতলী, তারপরে আমাদের পাথরঘাটা, এই যে শুভ সন্ধ্যা, ডিসি পয়েন্ট, এগুলো অত্যন্ত দর্শনীয় জায়গা। এই জায়গাগুলি আমরা যদি
সরকারের দৃষ্টিগোচরে আনতে পারি এবং এই জায়গাটা আমরা যদি হাইলাইট করতে পারি, এটাকে কেন্দ্র করে ওই এলাকা ডেভেলপ করা সম্ভব, এটা আমি মনে করি। অবশ্যই অবশ্যই আমরা উদ্যোগ গ্রহণ করব। যদি আমার দল ক্ষমতা আসে, আল্লাহ যদি আমাকে কবুল করে, এই এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই অবহেলিত বরগুনার উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। আমি প্রায় বলি বরগুনা জেলাটা এত পিছিয়ে, বাংলাদেশে কোনো জেলার সাথে এটাকে তুলনা করা সাজে না। এখানে একজন এমপি না, এই জেলায় একজন প্রধানমন্ত্রী লাগে। অন্য জেলাকে যদি আমরা ধরতে চাই, এমপি হওয়ার পরে প্রধানমন্ত্রী লাগে। এরপরে আমাদের অ্যাডভোকেট সাহেব যে কথা বলেছেন, দেখেন আমি ব্যক্তিগতভাবে এখানে জনপ্রতিনিধি ছিলাম, দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম। আমি 92 সাল থেকে 2010 সাল পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম। আমি জনগণের খুব নিচ থেকে আমি এখানে এসেছি, অতএব জনগণের বারবার ম্যান্ডেট নিয়েই আমি নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যাশা কি, এটা আমি খুব ভালো বুঝি, এটা আমার খুব জানা আছে। উনি প্রশ্ন করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। মানুষের প্রত্যাশা থাকে জনপ্রতিনিধিকে খুব কাছ থেকে তাকে তার সহায়তা নেওয়া এবং কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তার সাথে কথা বলা এবং তার সহযোগিতা নেওয়া, এবং এইটা আমরা বারবার করে নির্বাচিত হয়ে জনগণের কাছে পরীক্ষা দিয়ে আমরা কিন্তু উত্তীর্ণ হয়েছি। অতএব এখানে সন্দেহের কোনো বিষয় আছে বলে আমি এটা মনে করি না। ধন্যবাদ। জনগণ আপনাকে কাছ থেকে পাবে। একটু যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মাওলানা মুহিবুল্লাহ আপনার কাছে। আপনি শুনছিলেন বিভিন্ন সাধারণ মানুষের প্রশ্ন, একই সঙ্গে পর্যটনের যে অপার সম্ভাবনা রয়েছে, আপনারা ক্ষমতায় যেতে পারলে কি করবেন খুব সুনির্দিষ্টভাবে, একই সঙ্গে যে আইনজীবী প্রশ্ন করেছেন ভোট প্রার্থীদের পাওয়া যায় না নির্বাচনের পরে, সেক্ষেত্রে কি বলবেন? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলীকে। মূলত বরগুনা, আমি আগেই বলছি যে বরগুনা ছোট্ট একটি জেলা হলো, এখানে অনেক সম্ভাবনাময় রয়েছে উন্নয়নের, কিন্তু উন্নয়নের যে বাধা, এটাও আমি আগে বলেছি যে মূলত যিনি জনপ্রতিনিধিদের দুর্নীতি থেকে মুক্ত থাকাটাই হলো উন্নয়নের সবচেয়ে বড় বাধা। এই জন্য দুর্নীতি যদি মুক্ত আমরা হতে পারি তাহলে উন্নয়ন করা সম্ভব, উন্নয়নের চাকা তার নিজ গতিতেই চলবে। সম্মানিত উপস্থিতি, মূলত আসলে একজন জনপ্রতিনিধির উন্নয়ন করার জন্য সর্বপ্রথম লাগবে দেশপ্রেম, তারপরে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, যেটাকে মোরালিটি বলে, অনেস্টি বলে, এরপরে লাগবে আপনার ধৈর্য, সহনশীলতা। তো এগুলি যদি থাকে তাহলে তার দ্বারা অবশ্যই উন্নয়ন করা সম্ভব। আমি মূলত একজন জনপ্রতিনিধি বা হিসাবে আপনাদের কাছে পেশ করেছি। আমি ইতিপূর্বেও বরগুনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। জনগণের আস্থা আছে যে কী রকমের আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে, জনগণের হওয়ার আগে আমি কী রকমের ছিলাম জনগণের সাথে, তারপরেও আমি কী রকম ছিলাম মানুষের এটা স্পষ্ট জানা আছে। এরপরও আমি আবারও এখানে আপনাদের কাছে স্পষ্ট করে বলছি, আমি মূলত এমপি হওয়ার জন্য পেশ করছি না, আমি নিজকে জনগণের খাদেম হিসাবে, একজন সেবক হিসাবে পেশ করতে চাই, যেন মানুষের সেবা করতে পারি। সেবাই ধর্ম, সেবাই মানুষের সবচেয়ে বড় ইবাদত। এই জন্য মানুষের পাশে থেকে সর্বোত্তমভাবে যে আমরা সেবা করতে পারি। আর এই বরগুনার উন্নয়নে যে পর্যটনের কেন্দ্রের কথা যেটা বলছেন ভাই, তো এই পর্যটন কেন্দ্র এটা সম্ভাবনাময় একটি, বরগুনা মোহনায় একটি পর্যটন কেন্দ্র হওয়া একটি অতীব প্রয়োজন। এটার জন্য আমরা সচেষ্ট থাকবো, চেষ্টা করব। তাছাড়া মূলত বিভিন্ন জায়গায় বরগুনা যেমন একটা ইকো পার্ক রয়েছে, সেটাকে উন্নয়ন করার চেষ্টা থাকবে। একটা পর্যটন, একটা জোট এই বরগুনায় যাতে করে আমরা করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বুঝতে পেরেছি আপনাদের আসলে তারা ক্ষমতায় গেলে যে সমস্যাগুলো রয়েছে এবং সম্ভাবনা রয়েছে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য তারা সচেষ্ট থাকবেন, এমনই বলছেন। এবং একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি আসলে শাসক নয়, সেবক হয়ে জনপ্রতিনিধি হতে চান বা জনগণের জন্য কাজ করতে চান। আমরা চাই প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বের মধ্যেই এমন মানসিকতা গড়ে উঠবে, মানুষের আসলে শাসক নয়, সেবক হিসেবে তারা মানুষের পাশে থাকবেন। আমি একটু যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আমার ঠিক বা পাশে, মাওলানা অলিউল্লাহ। আপনার কাছে জানতে চাই, বরগুনা অনেক সমস্যার কথা শুনলেন, অনেক প্রশ্ন শুনলেন, একই সঙ্গে এখানকার বেকারত্ব একটি বড় সমস্যা রয়েছে, মাদকের সমস্যা রয়েছে, কিশোর গ্যাং নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। আপনারা ক্ষমতা যেতে পারলে প্রথম প্রায়োরিটি আসলে কি থাকবে বরগুনাবাসীর জন্য? ধন্যবাদ। একজন জনপ্রতিনিধি, আমি আগেই বলেছি, একজন জনপ্রতিনিধির কাছে জনগণের প্রাপ্য থাকে তাদের যে চাহিদাটা সেটা পূরণ করা। তো মূলত আমরা যারা স্বাধীনতার পর থেকে যারাই আমাদের বরগুনা বা এন্টার বাংলাদেশকে পরিচালনা করেছেন, আমি মনে করি একজন জনপ্রতিনিধির সদিচ্ছা এবং উচ্চ আকাঙ্ক্ষা জনগণের পাওনাকে প্রাধান্য দেওয়া, এমন মনোমানসিকতা যদি এদের ভিতরে থাকে, আমার মনে হয় যে কোনো কাজ করা সম্ভব।
আর যদি আমি নিজেই দুর্নীতিবাজ হই তাহলে জনগণের সেবা দেওয়া কোশ্চিন কালও সম্ভব না। কারণ দুর্নীতি মানে এটা ফাঁকিবাজি করে সরকারের অর্থকে এটাকে লুট করা। আর যদি তা কারো ভিতরে এই ধরনের দুশ্চিন্তা না থাকে তার দ্বারা এদেশে অনেক কিছু করা সম্ভব। তো আসলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জনগণের খাদেম। এজন্য আমাদের মূল কথা হলো আমরা ব্যক্তি ক্ষমতায় যাওয়ার রাজনীতি অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন মূলত রাজনীতি করে আদর্শটাকে পরিবর্তন করে দেওয়া, ইসলামী হুকুমত বাস্তবায়ন করা। আর ইসলামী হুকুমতের ভিতরেই আছে জনগণের আসল প্রাপ্য, জনগণের সুবিধা। সেক্ষেত্রে জনগণের কাছেও তাদের জবাবদিহিতে আছে। যখন একজন জনপ্রতিনিধি জনগণের কাছে জবাবদিহিতে থাকে তখন সে অনেক কিছু করতে চাইলেও নিজের জন্য করতে পারে না, বাধা হয়ে দাঁড়ায়। জনগণের প্রাপ্যকে প্রাধান্য দিলে আসলে সমস্ত যেই ধরনের আমরা অনুন্নয়ন হিসেবে বরগুনা আমরা পরিত্যক্ত অবস্থায় আছি, আসলে বরগুনাতে আমরা কিছু পাইছি বললে সে প্রশ্ন করাও ভুল, আমরা অনেকই পাই নাই। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যেতে পারি। জনগণের জন্য যাহা তা করা দরকার, মাদক মুক্ত বরগুনা করা, চাঁদাবাজি মুক্ত বরগুনা গঠন করা, ইনশাল্লাহ সর্বত্র সর্বসেক্টরে দুর্নীতিকে আমরা নির্মূল করবো ইনশাল্লাহ। একটু আমি যেতে চাই জনাব আবু জিহাদ আপনার কাছে, আপনাকে দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। আপনি শুনছিলেন প্রার্থী যারা রয়েছেন তাদের আলোচনা, একই সঙ্গে ভোটারদের মন্তব্য। আপনার যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রার্থীদের কাছে কিছু জানতে চাওয়া থাকে 1 মিনিটের মধ্যে শেষ করবো। সকলকে ধন্যবাদ। আমি সর্বশেষ বলতে চাই যেবারে নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনে আমাদের দেশে গণভোট এর আগে আরো 3বার সংগঠিত হয়েছে। এবারের গণভোটটা প্রার্থীদের আরেকটু মানুষের দোরগোড়ায় গিয়ে বুঝিয়ে বলা উচিত যে গণভোট কি আসলে। সবাই আমরা কিন্তু আমাদের যারা এই অঞ্চলের মানুষ এরা শুধুমাত্র একটি ভোট, পার্লামেন্ট, জাতীয় সংসদ একটি ভোটে অভ্যস্ত, কিন্তু গণভোটটা এদের কাছে যারা নূতন প্রজন্ম তাদের কাছে নূতন। এরা যদি তারা যদি আরেকটু সম্মিলিতভাবে কাজ করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে গণভোট দিলে আমাদের জুলাই চেতনা বাস্তবায়ন হবে এবং সেই জুলাই চেতনা বাস্তবায়ন হলে আমাদের দেশের কি কি পরিবর্তন আসবে, এটা নিয়ে তাদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত। ধন্যবাদ জনাব আবু জিহাদ আপনাকে, আপনি গণভোট নিয়ে কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আজকে আমরা এই বরগুনার আমতলিতে অবস্থান করছি এবং আপনার ব্যালট শো নিয়ে আমরা এখানে সাধারণ মানুষের ভাবনার কথা জানলাম। একই সঙ্গে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতি এবং তাদের আসলে ভীষণ নিয়ে আমরা জানলাম এবং তারা বরাবরের মতোই আশ্বস্ত করতে চেয়েছেন ভোটারদেরকে যে তারা নির্বাচিত হতে পারলে এই বরগুনার সমস্যার সমাধানে তারা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবেন। তবে এখানকার ব্যতিক্রম যে বিষয়টি চোখে পড়েছে, প্রত্যেকজন প্রার্থী আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এখানকার নির্বাচনী পরিবেশও খুবই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকেই প্রত্যাশা করছেন আগামী 12 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদি সেই সাথে একই দিনে জাতীয় ভোটের পাশাপাশি গণভোটটি অনুষ্ঠিত হবে এবং যেটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানকার যারা প্রার্থী রয়েছেন তারাও সেই গুরুত্ব বিবেচনা করে সাধারণ মানুষকে গণভোট নিয়ে উদ্বুদ্ধ করবেন, সচেতন করবেন। গণভোট দেশের জন্য প্রয়োজন না সে বিষয়গুলো জনগণকে সচেতন করবেন, এমন প্রত্যাশা কিন্তু এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা তারা দাবি করছেন, একই সঙ্গে প্রত্যাশা করছেন। তো আজ এই পর্যন্তই। আগামী শনিবার দেখা হবে পটুয়াখালীর কুয়াকাটায়, সেই দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।